আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা লাইভে যুক্ত হয়েছি। একটু লেট হয়ে গেল, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু প্রতিদিনের মতো আমরা ঠিক 7:30 থেকে 8টার মধ্যে আমরা লাইভে যুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু আজকে দুর্ভাগ্যবশত একটু লেট হয়ে গেল। সো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যাতে তোমরা লাইভে প্রবেশ করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। আর আমাদের স্ক্রিনটা ক্লিয়ার রয়েছে কিনা এবং পাশাপাশি আমার সাউন্ডটা স্পষ্ট রয়েছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি ততক্ষণে আমার এই কাজটা আমি একটু কমপ্লিট করে নিচ্ছি। আর কে কোথা থেকে যুক্ত হয়েছো সেটা একটু আমাদেরকে জানাও। এবং তোমরা অলরেডি স্ক্রিনে বা থাম্বনেলে দেখে বুঝতে পেরেছো আমাদের আজকের যে টপিকসটা, সেই টপিকসটা কোন বিষয়ের উপর হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে তোমাদের বল চাপ ও শক্তির প্রায় আমরা 3টা লাইভ ক্লাস নিয়েছিলাম। এর মধ্যে শক্তিটা আসলে আলোচনা করা হয়নি এবং আজকে আমরা মূলত শক্তিটা নিয়ে আলোচনা করব। সো আমরা শক্তি সেক্টরটা মূলত আমরা ক্লিয়ার করার চেষ্টা করব এবং এখানে যে যে টপিকস গুলো রয়েছে সেগুলো আমরা একটা একটা ক্লিয়ার করব এবং ম্যাথ গুলো আমরা একটু পুনরায় ক্যালকুলেশন বা রিভিশন দেওয়ার চেষ্টা করব। ওকে হাসিব, থ্যাংক ইউ, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, কুইজ তো এখন না, কুইজ তো সাধারণত কুইজের জন্য আমি একটা ডেট ফিক্সড করব এবং আমি সেটা অবশ্যই জানিয়ে দিব তোমাদের সাথে। থ্যাংক ইউ। ওকে, ক্লাসটা শুরু করছি। আসো আমরা একটু মনোযোগ দিয়ে এখন ক্লাসটা একটু করি। আমি আসলে একটু অসুস্থ শারীরিকভাবে, সেজন্য আমি গতকালকে লাইভ করতে পারি নাই। কারণ আমার ঠোঁটে একটা ইয়া হয়েছে, সেটা আমি বুঝতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা সেটা আমি জানি না। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে শক্তি নিয়ে আমরা কথা বলবো। মূলত আমরা গতদিন তোমাদের এই জায়গায় অর্থাৎ শক্তি সম্পর্কে আলোচনা করতে পারি নাই গত ক্লাসে। আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের প্রথম টপিকসটা হচ্ছে শক্তি জিনিসটা কি। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। দ্যাটস ইট। কোনো বস্তুর কাজ করার যে সামর্থ্যটা রয়েছে বা একক সময়ে যে পরিমাণ কাজ করতে পারে, এটাই হচ্ছে শক্তি। ক্লিয়ার? কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, বা একক সময়ে কোনো বস্তু যেই পরিমাণ কাজ করতে পারে তাই হচ্ছে শক্তি। এখন এই যে শক্তিটা হচ্ছে, এই যে দেখো, বস্তুর সর্বমোট যতখানি কাজ করতে পারে তাই হচ্ছে মূলত মোট কাজের পরিমাণ, এবং এটা হচ্ছে মূলত শক্তি হিসেবে কাউন্ট করা হয়। এবার আমরা জানবো শক্তির একক এবং মাত্রা সম্পর্কে। শিক্ষার্থীরা, তোমরা কাজ যেমন পড়েছ, কাজ কি পড়েছিলাম, কাজের অর্থটা কিরকম ছিল। এই যে মনে করো আমি সারাদিন একটা দেওয়ালকে ধাক্কা দিব স্যার, এটা কি কাজ হবে? নো। পদার্থবিজ্ঞানের ভাষায় এটা কখনোই কাজ হতে পারে না। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে বা বিজ্ঞানের ভাষায় কাজ হতে হলে তুমি যে বস্তুটার উপর বল প্রয়োগ করবা, ওই বল প্রয়োগের কারণে অবশ্যই ওই বস্তুটা স্মরণ করতে হবে। আমি যদি এই বোর্ডটাকে সারাদিন ধাক্কা দিই, এই বোর্ডটার স্থান পরিবর্তন করতে না পারি, তাহলে বিজ্ঞানের ভাষায় বা ফিজিক্সের ভাষায় এটা কখনো কাজ হয় না। কাজ হওয়ার শর্ত হচ্ছে দুইটা। নাম্বার 1, ফোর্স বা বল প্রয়োগ করতে হবে। নাম্বার 2, ওই বল প্রয়োগের কারণে বস্তুটার স্থান পরিবর্তন হতে হবে। সেটাই ছিল কাজ। এবং আমরা কাজের একক যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে মূলত শক্তির একক। আমরা কাজের মধ্যে কি পেয়েছিলাম, আমি জাস্ট এখানে একটু লিখছি, তোমরা দেখো। আমরা ওয়েট আমরা কাজ কি পেয়েছিলাম স্যার? বল গুণ সরণ। এবং এখানে আমরা বলের একক পেয়েছিলাম নিউটন, এবং সরণের একক পেয়েছিলাম মিটার। নিউটন মিটার এটাও কাজের একক হবে, অথবা তুমি চাইলে এটার একেবারে লেটেস্ট সেটাকে সরাসরি জুল দিয়ে দিতে পারো। এবং শক্তির এককই হচ্ছে মূলত কাজের পরিমাণ, সেহেতু শক্তির এককও হচ্ছে জুল। পূর্বে এটাকে ক্যালোরি বলা হতো, কিন্তু বর্তমানে 1 ক্যালোরি সমান যদি আমরা কাউন্ট করি, তাহলে সেক্ষেত্রে 4.18 জুল হয়, যেটাকে আমরা অলমোস্ট 4.2 জুল বলতে পারি। স্যার, এখন মাত্রা কি হবে? যদি কাজের একক আর শক্তির একক সেম হয়, তাহলে মাত্রাও তো সেম হওয়ার কথা, তাই না? আচ্ছা দেখো, আমি এখানে লিখছি মাত্রা। এখন মাত্রা হিসাব করার জন্য আমি এখানে মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। সো আমি থার্ড ব্র্যাকেট দিলাম। যেহেতু কাজের পরিমাণ, আমি এখানে লিখে দিচ্ছি, এটা যেহেতু কাজের পরিমাণ, সো কাজ কিরকম ছিল? এই যে কাজ ছিল বল গুণ সরণ,
এগুলো বাংলা লেখার থেকে ইংলিশে লেখাটা সবচেয়ে বেস্ট। আমি ইংলিশ লিখে তোমাদেরকে করাচ্ছি। ব গুণ স্মরণ, এরপর আবার এফ এর একটা সূত্র আছে, ওই যে ফাদার ইকুয়ালস টু মা, আমি সেটা দিলাম। আবার এরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে স্মরণ ডিভাইডেড বাই সময় স্কয়ার। ওকে, আমি দিলাম এস ডিভাইডেড বাই টি স্কয়ার, আর এখানে একটা এস রয়েছে। এখন সব মিলিয়ে যদি আমরা এখন মাত্রাগুলা এখানে প্রপারলি ইউজ করার চেষ্টা করি, তাহলে তুমি এখানে দেখো স্যার, এই যে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, তারপর হচ্ছে স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, এখানেও সেম কাহিনী, এখানেও আরেকটা স্মরণ রয়েছে, সো তার জায়গায় আমরা ক্যাপিটাল এল দিয়ে দিলাম। আর এই যে টাইমের মাত্রা তোমরা ভালো করে জানো, টাইমের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, তবে এখানে যেহেতু টি স্কোয়ার রয়েছে, সো ক্যাপিটাল টি স্কোয়ার দিলাম, এবং এটাকে আমরা সম্মিলিতভাবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 আকারে লিখতে পারি, এবং এটা হচ্ছে কাজের মাত্রা বা শক্তির মাত্রা। একেবারে সেম। বুঝতে পেরেছো? কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা একটু দেখি তোমাদের কমেন্টস গুলো পড়ার। ওকে, থ্যাংক ইউ। আর্কিমিডিসের সূত্রের অঙ্ক তো আমরা গত ক্লাসে শেষ করেছিলাম। ইভেন আমরা গত ক্লাসে আর্কিমিডিসের যে একটা গল্প ছিল সেটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তুমি যদি ওই ক্লাসগুলো না করে থাকো, এখানে দেখো আমাদের লাইভ সেকশনে আমরা যে কয়টা লাইভ নিয়েছি, এই যে বল চাপ ও শক্তির একটা না তিনটা লাইভ আমরা নিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা ব্যাপী পর্যন্ত আমরা লাইভ ক্লাস নিয়েছিলাম। সো এগুলো একটু দেখে থাকবে, আশা করি তুমি সেখানে আর্কিমিডিসের ম্যাথ গুলা যেগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ লিমন, তুমি নতুন স্টুডেন্টস, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ক্লাস একটু আগে শুরু হয়েছে। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ ফাহাদ, আই এম ফাইন। টুঙ্গিপাড়া থেকে থ্যাংক ইউ নাজমুল। প্রীতম মন্ডল, আমি তোমাকে যেটা বলেছি সেটা। স্যার একটু জুম করেন, দেখা যায় না ঠিক মতো। ও আচ্ছা, জুম তো রয়েছে বাবা, তুমি একটু কষ্ট করে দেখো, অবস্থানে পরিবর্তন হতে হবে। থ্যাংক ইউ মারুফ, কাজ হতে হলে অবস্থানে পরিবর্তন হতে হবে। ত্বরণের একক এমএস ইনভার্স টু সময়ের একক সেকেন্ড, এগুলা হ্যাঁ এগুলা থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। স্যার আর তো পরীক্ষার মাত্র 10 দিন আছে, এখন কি শুধু স্যার যেগুলো দাগাই দেয় সেগুলো পড়বা? হ্যাঁ অবশ্যই, ইম্পর্টেন্ট টপিকস গুলো পড়বা, এখন ডিপলি পড়ার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ সাগর। কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটা একটু কাইন্ডলি জানিয়ে দাও। স্যার হ্যাঁ না স্যার, আমি কালকে ক্লাস করিনি, এই যে দেখো আমার টুটে একটা প্রবলেম হয়েছে, আমি আসলে কথা বলতে পর্যন্ত প্রবলেম হয়েছিল গতকালকে, তাই আমি গতকালকে ক্লাসটা নিতে পারিনি। ইভেন আজকেও আমার কথা বলতে প্রবলেম হচ্ছে, এটা মেবি একটু জ্বর ভাব, সে কারণে হয়েছে। থ্যাংক ইউ। কে কোথা থেকে দেখছো একটু কষ্ট করে বলে দাও, আর একটু লাইভটা একটু শেয়ার করে দাও, যাতে আমরা সবাই মিলে অ্যাটলিস্ট আজকের ইম্পর্টেন্ট যে টপিকসটা রয়েছে সেটা যাতে আমরা একটু বুঝতে পারি। আশা করি আমি তোমাদের আজকের সময়টা নষ্ট করব না। ওকে, এবং আজকে একটা মজার গল্প বলবো, অবশ্যই জানে রাখবো। গেল, এখন এখানে আবার একটা কাহিনী রয়েছে স্যার, এই যে দেখো 1 kWs, এটা কখন হবে, বা 1 kWs বলতে কি বোঝো? এটাকে বাংলায় কি বলা হয়? 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা অর্থ হচ্ছে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা যন্ত্র যদি 1 ঘন্টা সময় ধরে কাজ করে যে পরিমাণ শক্তি ব্যয় হয়, এটাকে বলা হয় 1 kWs বা 1 কিলোওয়াট ঘন্টা। অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে 1 kWs বলতে কি বুঝো, অথবা এই 1 kWs এর যে জুলের পরিমাণ বা শক্তির পরিমাণটা কত। তাহলে আমরা 1 kWs বা কিলোওয়াট ঘন্টা বলতে কি বলবো? স্যার 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন একটা যন্ত্র 1 ঘন্টা ধরে কাজ করলে যে পরিমাণ শক্তি ব্যয় হয়, এটাই হচ্ছে মূলত 1 kWs বা 1 কিলোওয়াট ঘন্টা। এখন আমরা এটাকে স্যার শক্তিতে রূপান্তর করব। তার আগে আমি একটু বলিনি এই 1 kWs কে কি বলে। এটাকে আমরা ইউনিট বলতে পারি, ওই যে বিদ্যুৎ বিলের ইউনিট। বিদ্যুৎ বিল মূলত 1 kWs দিয়ে কাউন্ট করা হয়। তোমরা আজকে বাসা বাড়ির মধ্যে যে বিদ্যুৎ বিলের মিটারটা রয়েছে সেটা চেক করে দেখবা, এখানে এই kWs এককটাই রয়েছে, ইউনিটটা যদিও নেই, কিন্তু যখন বিদ্যুৎ বিলের কাগজটা দেওয়া হয় সেখানে কিন্তু ইউনিটটা কিন্তু লেখা থাকে, এবং kWs টাও কিন্তু লেখা থাকে। এবং এটাকে আবার অনেকে এভাবেও বলে বিওটি অথবা বোট অফ ট্রেড, এভাবেও বলা যায়, সিমিলার। তাহলে আমি লিখলাম 1 kWs। এখানে আমাকে বুঝতে হবে স্যার, এখানে এই যে কিলোওয়াট আর একটা হচ্ছে এস মান হচ্ছে ঘন্টা। এবার
এই 1 কিলোওয়াট মানে সাধারণত স্যার 1000 ওয়াট হয়, 1000 ওয়াট হয়। ওকে, ডান। এরপর আবার একটা ঘন্টা আছে, সো এই ঘন্টাটাকে যদি স্যার আমি সেকেন্ডে নিয়ে যেতে চাই ডিরেক্টলি স্যার 3600 সেকেন্ড, অথবা তুমি এটাকে 60 × 60 দিয়েও করতে পারো। 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটের আবার প্রতি মিনিট সমান 60 সেকেন্ড, এভাবেও করা যায়। তাহলে এই জিনিসটাকে আমরা একসাথে ক্যালকুলেট করলে পাচ্ছি 1000 × 3600 WS, এবং এটাকে যদি তুমি ক্যালকুলেট করো বা সাইন্টিফিক মোডে নিয়ে যাও 3.6 × 10⁶ মনে হয়, দেখি তারপর আমি একটু দেখি। 1000 × 3600 ইকুয়াল দিয়ে দিলাম। ওকে, এটাকে আমি সাইন্টিফিক মোডে নিয়ে যাচ্ছি, এই যে এসএ মোডে নিয়ে গেলাম। হ্যাঁ, 3.6 × 10⁶ জুল। তাহলে বুঝতে পেরেছো 1 কিলোওয়াট মানে কত জুল। একদম সহজ। এখানে কি না বোঝার কোনো কিছু আছে তোমরা বলো? জাস্ট মাথায় রাখতে হবে কোন সেক্টরটাকে কোথায় কিভাবে নিয়ে যাচ্ছ। এখানে একটা KWS আছে, এটাকে ওয়ার্ডে নিয়ে আসতে হবে, এবং আর একটা হচ্ছে এস মানে হচ্ছে ঘন্টা, ঘন্টাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে, কারণ এসআই এককটা এভাবে কাউন্ট করা হয়। এসআই একক বলতে সিস্টেম ইন্টারন্যাশনাল, অনেকগুলা একক রয়েছে, সিজিএস, এসআই, এর মধ্যে আমরা সাধারণত এসআই এককেই মূলত ক্যালকুলেট গুলো করে থাকি। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখেছো, ঠিক আছে প্রীতম মন্ডল, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ময়মনসিংহ থেকে, মাগুরা থেকে থ্যাংক ইউ, বরিশাল, মুজাহিদ ফ্রম রাজশাহী, থ্যাংক ইউ মুজাহিদ, রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। স্যার, প্রথম অধ্যায়ের এমসিকিউ গণিত শুরু, দৃশ্যপটবিহীন গণিত শুরু, সমাধান চাই, এগুলা কিন্তু ইতিমধ্যে প্রায় আমরা আজকে শেষ টপিক্সটা নিয়ে আলোচনা করছি, তুমি হয়তো বা বুঝতে পারো না। স্যার, আমি কুষ্টিয়া থেকে, থ্যাংক ইউ, আপনার ক্লাস করতে আমার ভালো লাগে, থ্যাংক ইউ। সিলেট থেকে, ওকে জিম 36 এই যে মানটা বসিয়ে দিয়েছে। স্যার, আমি নেত্রকোনা থেকে, নেত্রকোনা কোনোদিন যাইনি, নেত্রকোনা নাকি একটা সুন্দর লেক রয়েছে, একদিন যাব। সাইন্টিফিক মোডে কিভাবে করবা? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। তুমি যখন এই জিনিসটাকে ক্যালকুলেট করবা, এটাকে স্বাভাবিক অর্থে ক্যালকুলেট করলে তোমার ক্যালকুলেটরে মানটা আসবে 36123, 5টা শূন্য আসবে, এত জুল আসবে। তুমি কি করবা, মোড বাটনটা 100 ms এর মধ্যে, এক্স্যাক্টলি আমার মনে নাই, মেবি 3বার না 5বার প্রেস করলে হয়। আচ্ছা, আমি তোমাকে এখানে দেখাই দিচ্ছি, নো প্রবলেম, নো প্রবলেম। হোমে গেলাম, সবকিছুর ব্যবস্থা করে রেখেছি, জাস্ট একটু অনেক সময় লেট হয়। এই যে সাইন্টিফিক ক্যালকুলেটর। ওকে বাবা, ক্যালকুলেটরটা একটু অন হোক, আমি তোমাকে দেখাচ্ছি। এই যে স্যার, কত ছিল? 1000 ছিল, এটার সাথে আমরা 3600 গুণ করেছিলাম, আমাদের এই মানটা এসেছিল। এটাকে আমরা কিভাবে সাইন্টিফিক মোডে নিয়ে যাব? মোট একবার, এটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স, না স্যার এটা হবে না। এসডি র্যাক বেস, এটাও হবে না। ইকুয়েশন ম্যাট্রিক্স ভেক্টর, এটাও হবে না। ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়ান, এটাও হবে না। এই যে ফিক্স সাইন্টিফিক নর্মাল, সো আমরা এই সাইন্টিফিকের অংশে যাব, 2 দিলাম, দেন 0 থেকে 9 যে কোনো একটা টিপলে হবে, দিলাম। এই যে, ও মাই গড, তাইলে আমি মনে হয় একটা সংখ্যা বেশি লিখে ফেলেছি। আমি মনে হয় একটা, হয়তো বা আমার কোন একটা মিস্টেক। এটা তো স্বাভাবিক অর্থে তোমাদের মতো এরকম ক্যালকুলেটর নয়, এটা তো একটা সফটওয়্যার, সো এখানে হয়তো একটু মিস্টেক হইতে পারে সর্বোচ্চ, কিন্তু রেজাল্টটা এরকমই আসে। কিন্তু তুমি যখন এবার ক্যালকুলেশন করবা, এই যে দেখো 5+5 সবগুলো কিন্তু সাইন্টিফিক মোডে চলে আসবে, সো তোমার প্রবলেম হতে পারে। সেজন্য তুমি কি করবা, ক্যালকুলেটরটাকে রিসেট করে দিবা। কিভাবে রিসেট করবা? যে কোনো ক্যালকুলেটরের সলভ হচ্ছে স্যার শিফট মোড, তারপর হচ্ছে 3 ইকুয়াল, ক্যালকুলেটর রিসেট হয়ে গেল, দেন আগের মতো চলে আসলো। এবার দেখো তুমি 5+5 টিপলে আর সাইন্টিফিক মোডে যাবে না, বুঝতে পেরেছ? একদম নর্মাল মোডে থাকবে। সো এই হলো বিষয়। তাহলে আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আমরা আমাদের কাজে একটু ফেরত যাচ্ছি, আমরা আমাদের কাজে ফেরত যাওয়া লাগবে আমাদের। ওকে, থ্যাংক ইউ রাজবাড়ি থেকে। এর আগেও আমি দেখছিলাম রাজবাড়ি থেকে যুক্ত হয় আমাদের সাথে। এরপর আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শক্তি রূপান্তর। তোমরা জানো শক্তিকে কি কোন কোন সেক্টরে রূপান্তর করা যায়, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, সবগুলো হচ্ছে শক্তি রূপান্তর। এরপর আলোক শক্তি, সৌরশক্তি, এগুলা নিয়ে বিস্তারিত তোমাদেরকে পরবর্তীতে পড়তে হবে।
এসএসসি থেকেই মূলত এগুলো রয়েছে, ইন্টারমিডিয়েট সেক্টরে রয়েছে, অনার্স লেভেলে তো আরো থাকবেই স্বাভাবিক। যেমন এসএসসি লেভেলে তোমাদের যেটা পড়তে হবে এই যে স্থিতিশক্তি, গতিশক্তি, অর্থাৎ যান্ত্রিক শক্তির আবার দুইটা পার্ট, একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। তারপর হচ্ছে তাপ শক্তি নিয়েও এসএসসি লেভেলে পড়তে হবে, শব্দ এবং তরঙ্গ নিয়ে পড়তে হবে। আর রাসায়নিক শক্তি এটা কিন্তু স্যার কেমিস্ট্রিতে নিয়ে গেছে। আলোক শক্তি নিয়ে দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে অষ্টম এবং নবম, আর এটা নিয়ে সপ্তম অধ্যায়। এখানে অষ্টম এবং নবম অধ্যায় রয়েছে ফিজিক্সের। তারপর এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, তাপ নিয়ে ষষ্ঠ অধ্যায়, এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। সৌরশক্তি নিয়ে তেমন একটা আলোচনা করা হয়নি। চৌম্বক শক্তি নিয়ে 12তম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বিদ্যুৎ শক্তি নিয়ে 10, 11 দুইটা অধ্যায়ে আলোচনা করা হয়েছে। নিউক্লিয় শক্তি নিয়ে তেমন একটা আলোচনা করা হয়নি, তবে প্রত্যেকটা সেক্টর নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। তাহলে আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, এর মধ্যে একটা হচ্ছে স্থিতিশক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। ওকে, ডান। এবার আমরা দুইটা টপিকস নিয়ে মূলত আলোচনা করার চেষ্টা করবো। একটা হচ্ছে এই যান্ত্রিক শক্তি যে দুইটা অংশ, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে তোমার স্থিতিশক্তি অথবা বিভব শক্তি। এই দুইটা নিয়ে আমাদের একটু জানতে হবে। প্রথমে আমরা গতিশক্তি নিয়ে জানবো। গতিশক্তি, যেটাকে সাধারণত আমরা ই কে দিয়ে প্রকাশ করে থাকি, এটাকে বলা হয় এনার্জি অফ কাইনেটিক। ওকে, গতিশক্তি জিনিসটা কি? কোন একটা বস্তু গতিশীল থাকার সময় কাজ করার যে সামর্থ্য অর্জন করে, এটাকে বলা হয় গতিশক্তি। কোনো কি প্রবলেম হচ্ছে লাইভে? না, থ্যাংক ইউ, সবকিছু ক্লিয়ার। তাহলে গতিশক্তি কি বলেছি? কোন একটা বস্তু গতিশীল থাকার সময় কাজ করার যে সামর্থ্য অর্জন করে, এটাকে বলা হয় গতিশক্তি। এবং একে ই কে দিয়ে প্রকাশ করা হয়, এর কারণ হচ্ছে এনার্জি অফ কাইনেটিক। কাইনেটিক শব্দের অর্থ হচ্ছে গতি। এবং এই গতিশক্তির একটা সূত্র আছে, সেটা হচ্ছে ই কে ইকুয়ালস টু হাফ এম বি স্কয়ার। তোমরা এখানে জানো এম মানে হচ্ছে ভর, বি মানে হচ্ছে বেগ, তোমরা এগুলো জানো এবং আমি এগুলো এক্সপ্লেন করছি না। এই সূত্রটা কিভাবে আসছে? এটা হচ্ছে একটা কাজের পরিমাণের উপর ভিত্তি করে মূলত এই সূত্রটার প্রুফটা আছে। এটা যেহেতু তোমাদের সিলেবাসে নাই, তাই আমি আলোচনা করছি না। এবং তোমাদেরকে অবশ্যই এগুলো জানতে হবে যে কাজ শক্তি উপপাদ্য, কাজ এবং ভরবেগের মধ্যে একটা সম্পর্ক, এগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। এখন আমরা যাব আরেকটা, বিভব শক্তি। বিভব শক্তি জিনিসটা কি? বিভব শক্তি হচ্ছে, একে ইপি দিয়ে প্রকাশ করা হয়, এনার্জি অফ পটেনশিয়াল। পটেনশিয়াল শব্দের অর্থ হচ্ছে বিভব। এই এনার্জি অফ পটেনশিয়াল বা বিভব শক্তি জিনিসটা কি? স্যার, কোন একটা বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তন করে অন্য একটা স্বাভাবিক অবস্থায় নিয়ে আসলে কাজ করার যে সামর্থ্য অর্জন করে, এটাকে বলা হয় বিভব শক্তি। স্যার, সিম্পল একটা এক্সাম্পল দেন। মনে করো আমি গ্রামে গ্রামে এবং শহরের মধ্যে আমি একটা কম্পেয়ার করছি। শহরের একটা মেয়েকে মনে করো গ্রামে পুত্রবধূ হিসেবে নিয়ে আসলো। এখন ঢাকাতে যখন ওই মেয়েটি থাকতো বাবার বাড়িতে, তখন সে কি করতো? দুপুর 12টার দিকে ঘুম থেকে উঠতো বা 11টার দিকে ঘুম থেকে উঠতো। সকাল 11টা বা দুপুর 12টার দিকে ঘুম থেকে উঠে সে ফার্স্ট অফ অল ব্যাড টিটা খাইতো। এখন যখন তাকে পুত্রবধূ হিসেবে যখন গ্রামে নিয়ে আসা হলো, তাকে কিন্তু প্রতিদিন ভোর 5টা কিংবা 6টায় উঠতে হয় এবং উঠে ব্যাগটি তো আর থাকে না, সোজা ওই যে কিচেন বা রান্নাঘরে যাইতে হয়, সবার জন্য খাবার তৈরি করতে হয়। এখন একটু লক্ষ্য করে দেখো, যে মেয়েটা ঢাকা থাকতে সকাল 11টা কিংবা দুপুর 12টায় ঘুম থেকে উঠতো, কিন্তু গ্রামে আসার পর তাকে কিন্তু সকাল 5টা, ভোর 5টা কিংবা 6টার দিকে উঠতে হচ্ছে। তাহলে তার একটা ফিজিক্যাল বা কন্ডিশন চেঞ্জ হচ্ছে না? তার একটা মেন্টালি চেঞ্জ হচ্ছে না? ওইটাকে তুমি বিভব শক্তির সাথে কম্পেয়ার করো। অথবা তুমি চাইলে আমাদের যে জীববিজ্ঞানের পাশে যে একটা অভিযোজন শব্দ আছে, ওই অভিযোজনের সাথে তুলনা করো। বিজ্ঞানে যে জীববিজ্ঞানে যেটা অভিযোজন ক্ষমতা আছে, সেটাও কি সেম একই ব্যাপার। আমি মনে করো বর্তমানে বাংলাদেশে আছি, কিন্তু আমাকে মনে করো রাশিয়ার একটা শীত প্রধান অঞ্চলে আমাকে থাকতে হচ্ছে। সো আমি তো এখানে নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করছি, একটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে, আপ এন্ড ডাউনের মধ্যে আমরা বসবাস করছি, এখন নির্দ্বিধায় আমরা ইজিলি বসবাস করতে পারি। কিন্তু রাশিয়ার ওই শীত প্রধান দেশে, যেখানে -20 বা 25 ডিগ্রি সেলসিয়াস পড়ে, সেখানে থাকতে আমার প্রচুর পরিমাণ সার্ভাইভ করতে হবে না? ওটাই হচ্ছে অভিযোজন। তাহলে আমরা এই যে বিভব শক্তিকে কি বলবো? স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে পরিবর্তন করে কোন একটা বস্তুকে অন্য স্বাভাবিক অবস্থা বা অবস্থানে নিয়ে গেলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে, এটাকে বলা হয় বিভব শক্তি। এবং এখানে আমরা জানি ইপি ইকুয়ালস টু, স্যার, একটা সূত্র আছে, সেটা হচ্ছে এমজিএস। তোমরা জানো এম মানে হচ্ছে বল, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যদিও তার একটা ভ্যালু ফিক্সড রয়েছে 9.8 এমএস ইনভার্স 2, আর এস মানে হচ্ছে উচ্চতা। যদিও এই জি এর ভ্যালুটা কিন্তু স্যার মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল ভেদে ভিন্ন হয়। যেমন বিষুবীয় অঞ্চলে এর মান হচ্ছে 9.78, আর মেরু অঞ্চল হচ্ছে 9.83, কিন্তু ওভারঅল বা আদর্শ মান হিসেবে 9.8 কে কম্পেয়ার করা হয়। এরপর আবার চাঁদে গেলে 1.63, ইত্যাদি 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 বিষয় রয়েছে। সো আর আমি সেদিকে যাচ্ছি না। ওকে,
এবার দেখো, এই দুইটা শক্তিকে একসাথে বলা হয় যান্ত্রিক শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি, এই দুইটাকে একসাথে বলা হয় যান্ত্রিক শক্তি। এখানে তোমাদের বইতে এই ছকটা রয়েছে, আমি জাস্ট তোমাদের সাথে কম্পেয়ার করছি। এখানে যদি স্যার আমি উচ্চতার সাথে যদি স্যার আমি শক্তিগুলোকে কম্পেয়ার করি, তাহলে দেখো বিভব শক্তি আস্তে আস্তে ডাউনফল করবে, ওকে, গতিশক্তি আস্তে আস্তে বাড়বে, এবং একটা নির্দিষ্ট জায়গায় এসে এদের মিলিত হবে, এবং এটাই হচ্ছে মূলত মোট শক্তির পরিমাণ এখানে 0 হয়ে যায়, অর্থাৎ ইকুয়াল হয়ে যায়। এবার তোমাদেরকে এই কাহিনীটা কিন্তু বইতে করতে বলা হয়েছে, মেবি মাথা কাটাও এই অংশ হতে পারে। এখানে বলা হয়েছে যদি আমি উচ্চতার পরিবর্তে এখানে যদি সময়টা দিই, সময়টা কাউন্ট করি, তাহলে সেক্ষেত্রে আমার এই যে রেখাগুলা কি হবে, রেখাগুলা সরল রেখার পরিবর্তে কি হবে, বক্ররেখা হবে। দ্যাটস ইট, আর কোনো কিছু নয়। এখানে যেমন ডিরেক্টলি সোজা ডাউনফল করেছে, এখানে যেহেতু ডিরেক্টলি সোজা উপরের দিকে চলে গেছে সরলরেখা ভাবে, এখানে সেই কাজটা হবে না, একটু বক্ররেখা ভাবে হবে। এবং এই জিনিসটার সাথে তোমরা আর একটা পরিচয় হবে যখন তোমরা আগামী বছর কেমিস্ট্রি পড়বা। কেমিস্ট্রির মধ্যে যখন একটা রাসায়নিক বিক্রিয়া পড়বা, সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, তখন তুমি রাসায়নিক সাম্যাবস্থা যখন পড়বা, তখন তুমি এই বিষয়টা নিয়ে আর একটু বিস্তারিত জানতে পারবা। এবার আমি একটা সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্রটা অবশ্যই তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি, ওকে, আচ্ছা, আগে শক্তির সংরক্ষণশীলতা নীতিটা একটু বলে ফেলি, তারপর আমি বিভব শক্তি এবং গতিশক্তির সূত্র নিয়ে আলোচনা করব। শক্তির সংরক্ষণশীলতা নীতি এই জিনিসটা কি স্যার? স্যার, এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। নতুনভাবে কোনো শক্তির সৃষ্টি করাও যাবে না, বা শক্তিকে ধ্বংস করাও যাবে না। শুধুমাত্র শক্তিকে একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তন বা রূপান্তর করা যাবে। আমি আবারও বলছি, এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। শক্তিকে নতুনভাবে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে কি করা যায়, পরিবর্তন করা যায়। তুমি চাইলে আলোক শক্তিকে তাপ শক্তি বা আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করতে পারো, এভাবেই জাস্ট রূপান্তরটা এলিজিবল। এরপরে আমরা এখানে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির যে সূত্র রয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমি তোমাদের কমেন্টস গুলো একটু দেখে নিই, দেখি কার কি পয়েন্ট। হ্যাঁ, গতিশক্তিকে টি দিয়ে প্রকাশ করতে পারো, থ্যাংক ইউ। দেখি, থ্যাংক ইউ। সিলেট থেকে যুক্ত হয়েছে, ঢাকা থেকে, এভাবে একটু বুঝাই দেন, থ্যাংক ইউ। নেত্রকোনা থেকে সাইন্টিফিকে করে দিয়েছি, ওকে। তাজল, থ্যাংক ইউ। পাবনা থেকে থ্যাংক ইউ। সঞ্জিতা, ক্যালকুলেটরে, এটা কোনো প্রবলেম নয়, এটা হচ্ছে 3.6, যেটাকে অলমোস্ট 4 ধরা হয়েছে। মুজাহিদ, নো প্রবলেম, এটা কোনো প্রবলেম নয়, থ্যাংক ইউ। 99 ইএস প্লাসে এভাবে আসে, থ্যাংক ইউ। FX 100 যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তবে তোমরা যখন ইন্টারপ্রিটারে যাবে তখন তোমরা EX সিরিজের ক্যালকুলেটর গুলো ইউজ করিও, তোমাদের জন্য ভালো হবে। গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয়, থ্যাংক ইউ। স্যার, পর্যায় সারণী ক্লাসটা কি আর হবে? হ্যাঁ, পর্যায় সারণী ক্লাসটা কোনো নিই নাই, এটা অবশ্যই হবে। বিভব শক্তিকে বি দিয়ে প্রকাশ করতে পারো, ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মারুফ, থ্যাংক ইউ। এভাবে বলে দিবে, একজন একজনকে হেল্প করবা। শক্তির সংরক্ষণশীলতা নীতি আর শক্তির নিত্যতা একই, ইয়েস, থ্যাংক ইউ। খুব সুন্দর কথা বলেছে সঞ্জিতা জুই। শক্তির সংরক্ষণশীলতা নীতি এবং শক্তির নিত্যতা সূত্র দুইটাই সেম। মোচাক থেকে, ঢাকার মোচাক, থ্যাংক ইউ। ওকে, গো। এখন আমরা যাব পড়ন্ত বস্তুর বেলায় গতিশক্তি আর বিভব শক্তির এস কিভাবে কাউন্ট হবে, আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর বেলায়। আমি যদিও এর আগে এগুলো আলোচনা করেছি, কিন্তু আজকের ম্যাথের জন্য এগুলো আমার খুবই প্রয়োজন, তাই আমি আবার একটু রিপিট করছি। প্রথমে দেখো পড়ন্ত বস্তু মানে হচ্ছে, এটা হচ্ছে স্যার একটি পজিটিভ ওয়ার্ক। আমি তোমাকে বারবার বলছি, অর্থাৎ জাস্ট আমি এই কলমটা ফেলে দিলাম, এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ক। এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এমনিতেই সেটা মাটিতে বা ভূপৃষ্ঠে পতিত হবে, কারণ অভিকর্ষজ বলের প্রভাবে সেটা মাটির দিকে নামবে। এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কাজ। এবং এখানে যে সূত্রগুলো হয় সেটাগুলো হচ্ছে, একটা হচ্ছে বি ইকুয়ালস টু ইউ প্লাস এটির পরিবর্তে হবে জিটি। তোমরা জানো পড়ন্ত বস্তুর বেলায় দুইটা জিনিস চেঞ্জ হয়, একটা হচ্ছে নর্মাল ত্বরণ এর পরিবর্তে অভিকর্ষজ ত্বরণ জি, এবং সরণ এস এর পরিবর্তে উচ্চতা ইস। সেকেন্ড সূত্রটি হচ্ছে স্যার, সেকেন্ডটা যদিও তোমাদের নাই, থার্ডটি আলোচনা করছি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, and the last one b square equals to u square plus 2gs। এবং এই পড়ন্ত বস্তুর বেলায় তোমাদের যেটা ইপি এবং আরেকটা ইকে রয়েছে,
তাহলে দেখো ইপি এর এস কাউন্ট হবে কোথায়? ইপি এর এস কাউন্ট হবে নিচ থেকে উপরে। আমি এখানে লিখে দিচ্ছি ইপি এর এস কাউন্ট হবে কোথায়? স্যার নিচ থেকে উপরে। নিচ থেকে কতটুকু উপরে তার উপর। আর ইকে এর এস কিভাবে কাউন্ট হবে? ইকে এর এস কাউন্ট হবে উপর থেকে কতটুকু নিচে এসেছে, উপর থেকে কতটুকু নিচে এসেছে। বি কেয়ারফুল, আমি তোমাদের বারবার বলছি এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। বাই এনি প্রসেস ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, এই জিনিসগুলো মনে রাখবা। এখন আমি পড়ন্ত বস্তুর পরিবর্তে নিক্ষিপ্ত বস্তুতে চলে যাচ্ছি। স্যার এখন আমি দিলাম নিক্ষিপ্ত বস্তু, এবং এই সেম সূত্রগুলা ঠিকই থাকবে, শুধুমাত্র নিক্ষিপ্ত বলার কারণে যেহেতু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হবে, সেজন্য এখানে আমাদের জাস্ট সূত্রের যে চিহ্নগুলো রয়েছে ওই চিহ্নগুলাই পরিবর্তন হয়ে যাবে, এগুলো সবটাই ঠিক থাকবে। এখানে সবটাই ঠিক থাকবে, শুধুমাত্র চিহ্নগুলা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, যেহেতু ঋণাত্মক কাজ। নিচ থেকে একটা বস্তুকে উপরের দিকে ছোড়া মারা, এই যে দেখো নিচ থেকে একটা বস্তুকে উপরের দিকে ছোড়া মারলাম, তো যেহেতু নিচ থেকে মারতেছি সেহেতু এখানে প্রত্যেকটা সাইন নেগেটিভ হয়ে যাবে, যেহেতু এটা ঋণাত্মক কাজ, অভিজ্ঞর সাথে বলের বিরুদ্ধে কাজ। এবং এক্ষেত্রে আমাদের এজ গুলা কিভাবে কাউন্ট হবে সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দুটাই নিচ থেকে উপর হবে, এখানে দুটাই নিচ থেকে উপর হবে। যারই এস হোক না কেন, সেটা হোক না তোমার ইপি এর এস, হোক না সেটা ইকে এর এস, যারই এস হোক না কেন দুটাই নিচ থেকে উপরে কাউন্ট হবে, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ক্লিয়ার? এই দুইটার মধ্যে পার্থক্য দেখো, শুধুমাত্র চিহ্ন আর এই জিনিসগুলো দেখো। একইভাবে এখানেও দেখো চিহ্ন এবং এই জিনিসগুলো দেখো। এবার আমরা একটু ম্যাথে যাব এবং আমরা দেখব এখানে একটি ম্যাথ রয়েছে 12 নম্বর ম্যাথ। এই ম্যাথটা আমি জাস্ট এখানে এনে দিয়েছি সলভ করার জন্য। প্রথমে দেখো এখানে কি বলা হয়েছে, স্যার 2 কেজি, যেহেতু 2 কেজি একক দেখে আমি বুঝে নিয়েছি এটা হচ্ছে স্যার একটি ভরের মান। 2 কেজি ভরের একটি আম কত মিটার? 60 মিটার উঁচু। দ্যাট মিনস এটা হচ্ছে স্যার এস এর মান। তোমাকে অনেক সময় একক দেখে বুঝে নিতে হবে কার মান কোনটা, অনেক সময় তোমাকে ওয়ার্ড দেখে বুঝে নিতে হবে। এরপর গাছ থেকে মুক্তভাবে পড়ছে, গাছ থেকে মুক্তভাবে পড়ছে মানে হচ্ছে পড়ন্ত বস্তু, মুক্তভাবে পড়া মানে হচ্ছে পড়ন্ত বস্তু। তার মানে এই মুক্তভাবে পড়ছে এই জায়গায় আমি জাস্ট আমার বোঝার সুবিধার জন্য আমি এখানে পড়ন্ত শব্দটা লিখে রাখলেই তার মানে আমি এখানে বুঝে নিব পড়ন্ত মানে সবগুলা পজিটিভ, চিহ্নের মধ্যে কোনো নেগেটিভ নেই। ওকে, সাথে সাথে এই জিনিসটাও মনে রাখবো পড়ন্ত বস্তুর বেলায় ইপি এবং ইকে রেস গুলা কিভাবে কাউন্ট করা হয়। ওকে, এবার চলো ক নম্বর প্রশ্ন আমাকে বলা হয়েছে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমটির গতিশক্তি বের করতে হবে। সো গতিশক্তি হচ্ছে ইকে, অর্থাৎ এনার্জি অফ কাইনেটিক, গতিশক্তি বের করতে হবে, এই ইকেটা বের করব। তাহলে ওকে চলো আমরা একটু ইকেটা একটু বের করার চেষ্টা করি। প্রথমে আমি কি করলাম, আমরা জানি বলে ইকেটা লিখলাম যে স্যার আমরা জানি ইকে, ইকে সূত্র কি স্যার? ইকে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ এম এর মান এখান থেকে বসিয়ে দিলাম 2 কেজি, কিন্তু বি এর মানটা বসাতে পারিনি। এবার বি এর মানের জন্য আমি একটু ব্যাক চলে আসলাম, কারণ এটা তো আমার লাগবে তাই। তাহলে আমি এখানে লিখলাম আমরা জানি বলে লিখলাম এই যে বি এর মানটা, বি এর মানটা কিভাবে বের করা যায়, এখান থেকে তুমি কোন সূত্র দিয়ে ইউজ করতে পারো। আশা করি সবচেয়ে যেটা বেস্ট সেটা হচ্ছে বি এর স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g's, কারণ এখানে তোমার এস এর মান ইউর মান সবগুলো রয়েছে, এগুলো অবশ্যই আশা করি তোমার জানা আছে। ঠিক আছে, এবং আমি আরেকটা জিনিস এখানে হয়তো উল্লেখ করে নেই, সেটা হচ্ছে পড়ন্ত বস্তুর বেলায় আদিবেগ কি থাকে। পড়ন্ত বস্তুর বেলায়, মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেলায় আদিবেগ 0 থাকে, এটা একটু মনে রাখতে হবে। আর নিক্ষিপ্ত বস্তুর বেলায় একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন তার শেষ বেগটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। একটা নির্দিষ্ট সময় পর ওই বস্তুটার উপর দিকে উঠতে পারে না, তখন তার শেষ বেগটা 0 হয়ে যায়। তাহলে আমি ওই সূত্রটা দিলাম যে স্যার বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস, কারণ পড়ন্ত বস্তু তাই 2g's দিলাম। এখন একটা বস্তু যেহেতু স্যার মুক্তভাবে পড়ছে তাহলে তার আদিবেগ 0 দিলাম, 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এবং এর উচ্চতা কত, কতটুকু কতটুকু উঁচু থেকে পড়ছে, 60 মিটার উঁচু থেকে পড়ছে। সো আমি দিলাম, এবং এই পুরোটাকে ক্যালকুলেট করলে কত আসে স্যার, 2 ইন্টু 9.8 ইন্টু, ও সরি এটা সাইন্টিফিক মোডে রয়েছে, আমি আগে একটু নর্মাল মোডে নিয়ে আসি। 2 ইন্টু
9.8 into 60 1176 কিন্তু আমার তো দরকার তুমি চাইলে ডিরেক্টলি বি এর স্কয়ারের মানটাও ইউজ করে দিতে পারো অথবা তুমি চাইলে বি এর মান বের করে তারপর ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তুমি চাইলে বি এর স্কয়ারের মান এটা ডিরেক্টলি এখানে বসে দিতে পারো অথবা তোমার যদি কোনো কারণে বি এর মান বের করতে ইচ্ছে হয় এটাকে রুট করে 1176 এটাকে রুট করলে কত হয় রুট ওভার 1176 তাহলে আসছে স্যার 34.29 ms ইনভার্স 1 ওকে তাহলে আমি এটা বসাই দিচ্ছি 34.29 হোল স্কয়ার এবং এটাকে একসাথে ক্যালকুলেট করলে এই যে দেখো 2 টু ক্যান্সেল এটাকে একসাথে ক্যালকুলেট করলে এটাকে যদি আমি হোল স্কয়ার করি 1176 এটাই আসবে এবং এত জুল হবে এটা হচ্ছে আমার আনসার আশা করি বুঝতে তেমন একটা প্রবলেম হয় নাই যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও আর ক্লাসটা একটু শেয়ার করে দাও খুব দ্রুত শেয়ার করে দাও হ্যাঁ প্রতিদিন ক্লাস আছে প্রত্যেকটা দিন ক্লাস থাকে 7:30 থেকে 8টার মধ্যে ঢোকার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যবশত অনেক সময় লেট হয়েছে পদ্মাশনাটা পড়াবো অবশ্যই আমাদের সাথে থাকবা সুবার থ্যাংক ইউ মারুফ তুমি ঠিক বলেছো ম্যাঙ্গো টু ম্যাঙ্গো 2 কেজি কেমনি আচ্ছা যাই হোক এখানে যেভাবে উল্লেখ আছে সেভাবে আলোচনা করেছি পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকর্ষ শূন্য স্টেশনের দূরত্ব হচ্ছে 100 কেজি কি এগুলা কি লেখে আরিয়ান সরকার দূরত্ব আবার কেজি হয় নাকি প্রশ্নগুলো ভালোভাবে করো এই যে লিখছে সাব্বির দূরত্ব কেজিতে হয় নাকি কোয়েশ্চেনটা ঠিক মতো করো স্যার বি এর মান থ্যাংক ইউ ঠিক বলেছো প্রীতম মন্ডল থ্যাংক ইউ মারুফ ফাহিম তারপর হচ্ছে হ্যাঁ প্রীতম থ্যাংক ইউ বুঝি নাই কি লিখছে জুম জুম কেন এখান থেকে তো ক্লিন দেখতে পাওয়ার কথা আশা করি স্ক্রিন বাফারিং করলে স্টুডেন্টরা বলে দেয় তারপরও তুমি কি কারণে বুঝতেছো না সেটা তো আর আমি জানি না বুঝি নাই কোন জায়গায় বুঝো নাই কখন আহমেদ একটু বলো স্যার জুম করেন প্লিজ তাজুল ইসলাম কেন জুম তো রয়েছে এখানে আবার কি জুম করবো অলরেডি জুমের মধ্যে আছি স্ক্রিন থেকে সর্বোচ্চ আমি মেবি সর্বোচ্চ 2 ফিট দূরত্বে আছি ক্যামেরা থেকে এর চেয়ে বেশি জুম কেমনে করব এর চেয়ে বেশি জুম করলে তো আমার চোখেরই প্রবলেম হবে ওকে ডান এবার আমরা যাব এর পরবর্তী নেক্সট কোয়েশ্চনে ভূমি থেকে 40 মিটার উপরে আমটির গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে কিনা এটা আমাকে জাস্টিফাই করতে হবে ওকে আমরা জাস্টিফাই করে দেখব ভূমি থেকে 40 মিটার উপরে ঠিক আছে ভূমি থেকে 40 মিটার উপরে আমটির গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে কিনা তাহলে আমরা কি করব ভূমি থেকে 40 মিটার উপরে ওই আমটির গতিশক্তি এবং বিভব শক্তি আগে বের করব তারপর আমরা কম্পেয়ার করার চেষ্টা করব সো আমি নতুন একটা স্লাইড নিলাম এবং এই স্লাইডের মধ্যে আমি জাস্ট এখানে একটা ইয়া করে দিচ্ছি এই যে দেখো মনে করো এটা একটা উচ্চতা এটা কতটুকু ছিল আশা করি 60 মিটার উপরে ছিল 60 মিটার ছিল ওকে ডান আর ঠিক এই জায়গায় একটা আম ছিল সো আমি আসলে আম তেমন একটা অঙ্কন করতে পারি না তারপরও দিলাম এটা একটা আম এখানে একটু পাতা দিয়ে দাও এই যে দিলাম যতটুকু দেওয়া সম্ভব বুঝছো খুবই 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 কুৎসিত হয়েছে আসলে আমি বুঝতে পেরেছি সো কিছু করার নেই মনে করো এটা একটা আম ওকে এখন এই আমের ভর হচ্ছে কত কেজি স্যার এটা হচ্ছে 2 কেজি কিন্তু 2 কেজি ভরের একটা আম এটা আসলে কত বড় হবে আল্লাহ জানে তারপর যাই হোক 2 কেজি কিন্তু আমাকে যে ক্যালকুলেশনটা করতে বলেছে ওই ক্যালকুলেশনটা হচ্ছে স্যার অনলি 40 মিটার উপরে তার মানে মনে করো স্যার এটা হচ্ছে 40 মিটার এই জায়গায় আমাকে ক্যালকুলেটটা করতে বলেছে 40 মিটার উপরে বুঝতে পেরেছ এই 40 মিটার উপরে আমাকে বিভব শক্তি এবং গতিশক্তির কম্পেয়ারটা করতে হবে ঠিক আছে আচ্ছা এবার আমি যদি স্যার অন্য আরেকটা ক্যালকুলেশন করার চেষ্টা করি এটা এই নিচেরটা যদি 40 মিটার হয় তাহলে উপরেরটা কত হবে অবভিয়াসলি তোমরা জানো 60 থেকে 40 চলে গেলে কত হবে স্যার 60 থেকে 40 চলে গেলে অবভিয়াসলি 20 মিটার হবে এটা একেবারে শিওর এবং অ্যাকুরেট এখন দেখো এটা যেহেতু পড়ন্ত বস্তু সো পড়ন্ত বস্তুর বেলায় আমি তোমাদেরকে বলেছি একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তির এস কিভাবে কাউন্ট করা হবে যখন স্যার আমরা পড়ন্ত বস্তুর বেলায় তোমার বিভব শক্তি কাউন্ট করব তখন এটা হবে আমাদের ইপি ওকে আর যখন আমরা গতিশক্তির এস ক্যালকুলেট করব তখন এটা হচ্ছে আমাদের ইকে জাস্ট এগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে মার্ক করে রেখেছি আশা করি বিষয়টা ক্লিয়ার যখন আমরা এই স্থানের মধ্যে বিভব শক্তির এস কাউন্ট করব নিচ থেকে ওই স্থানটা কতটুকু উপরে স্যার 40 মিটার এটা হচ্ছে বিভব শক্তির এস আর
যখন আমরা গতিশক্তির কাউন্ট করব, ওই একদম উপরের লেভেল থেকে বস্তুটা এখানে এখানে কতটুকু নিচে নেমেছে স্যার, 20 মিটার। এটা হচ্ছে গতিশক্তির এস, যেটা নিয়ে আমি একটু আগে তোমাদেরকে ব্রিফিং করেছি, এটা মনে রাখতে বলেছিলাম। ইপি হবে নিচ থেকে উপরে আর ইকে হবে উপর থেকে নিচে। এখন যদি না বুঝে থাকো তাহলে আমি কি করতে পারি বলো। তাহলে দেখো আমরা লিখলাম 40 মিটার, 40 মিটার উচ্চতায় আমটির, প্রথমে বিভব শক্তি বের করছি। বিভব শক্তি যেটা হচ্ছে ইপি দিয়ে প্রকাশ করা হয়, ইজ ইকুয়ালস টু mgs। তাহলে এম এর মান হচ্ছে কত স্যার? এম এর মান হচ্ছে 2 কেজি, জি এর মান 9.8 এবং এস এর মান হচ্ছে নিচ থেকে কতটুকু উপরে 40 মিটারস। সো তুমি এখানে কত জুল সেটা বের করে ফেলো, আনসারটা একটু বলে ফেলো, আমরা এর পরেরটা করছি। এরপর আমরা যাব স্যার আরেকটাতে, সেটা হচ্ছে গতিশক্তি বের করব 40 মিটার উপরে। আমরা গতিশক্তিটা বের করছি, আর আমি একটু ছোট করে দিলাম, ডান। তাহলে লিখলাম 40 মিটারস উচ্চতায় আমটির গতিশক্তি। তোমরা একটু আগে গতিশক্তি বের করেছো না? গতিশক্তির সূত্র কি? ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তবে এটা মাথায় রেখো, এটা হচ্ছে ডিরেক্টলি 60 মিটারের জন্য গতিশক্তি বের করেছিলাম। এখন কিন্তু কতটুকু নিচে স্যার? অনলি এই স্থানটা উপর থেকে 20 মিটার নিচে, তাহলে 20 মিটারের জন্য বের করতে হবে। ওকে, এবং আমি এখানে সরাসরি বি স্কয়ারের সূত্র বসাই দিচ্ছি, ইউ স্কয়ার প্লাস 2জি। এই যে দেখো, এই দুটা জিনিসকে একসাথে কম্বাইন করে ফেলেছি, এই বি স্কয়ারের জায়গায় এই সূত্রটা আমি বসিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো, এই সূত্রটা ডিরেক্টলি বসিয়ে দিয়েছি যাতে একসাথে আমি ক্যালকুলেট করে ফেলতে পারি। এরপর আমি মানগুলো বসাচ্ছি। এম এর মান হচ্ছে 2 কেজি, ইউ এর মান হচ্ছে 0, 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। এখন গতিশক্তির এজ বলতে কতটুকু নিচে নামছে স্যার? 20 মিটার নিচে নামছে। ওকে, 2 ক্যান্সেল, এটা ক্যালকুলেট করো এখানে কত জুল আছে দেখি কে কে পেরেছো। প্রীতম মন্ডল 784, প্রীতম মন্ডল থ্যাংক ইউ। জান্নাতুল স্যার ভালোভাবে থ্যাংক ইউ। মারুফ দেখা যাচ্ছে তো না, এটা জাল, বুঝি নাই মারুফ, আবার বলো। এখানে একবার বোঝাই দেন যে মিথি কি বলে এগুলা। স্যার স্ক্রিন ব্লার হয়ে, আচ্ছা ব্লার হয়ে গেছিল, কি ব্যাপার? স্ক্রিন ব্লার হলে তো হবে না, বাফারিং করলে তো হবে না বাবা। তোমাদের জন্য নতুন ভাবে এই আছে সেট আপ করলাম, তারপরে যদি স্ক্রিন ব্লার হয় তাহলে কেমনটা লাগে বলো? স্ক্রিন তো ব্লার হওয়ার কথা নয়, একটু একটু ব্লার হয়ে গেছে, তুমি আশা করি বুঝতে পারবা। ওকে, ও সরি 20 মিটার ধরে করে ফেলেছি। হ্যাঁ, আবার বলো, একটু ক্লিয়ার করে বলো। 784 কোনটা? আচ্ছা, বিভব শক্তি 784 আর গতিশক্তি হচ্ছে 392। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের কথা মতো, দেখি এবার ভুল হলে তোমরা দায়ী। 784 এটা কত যেন বলছো? 392। ঠিক আছে কিনা দেখো তো কষ্ট করে, আমি ক্যালকুলেট করি নাই, তোমরা একটু দেখো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওটা তো ম্যাঙ্গো না, ওটা তো 3 গ্রাম। আচ্ছা এগুলা নয়, তাহলে ঠিক আছে। এখন আসো আমরা কম্পেয়ারে যাচ্ছি। এখন আমাদের কি বলেছিল স্যার? কোনটা কার কত গুণ সেটা আমরা এখন বের করবো। সো তুমি একটা কাজ করো, এখানে কোন মানটা বড়? অবভিয়াসলি ইপি এর মানটা বড়, ই কে এর মানটা ছোট। সো আমরা যদি ইপি এর মানকে যদি ই কে এর মান দিয়ে ভাগ করি, এই ইপি এর মানকে যদি স্যার আমরা ই কে এর মান দিয়ে ভাগ করি, এটা হচ্ছে 784 আর এটা হচ্ছে 392। দেখো তো, হ্যাঁ স্যার এই দুটাকে কোন একটা সংখ্যা দিয়ে ভাগ যায়? একটা কাজ করো, 784 ডিভাইডেড বাই 392 দিয়ে দিলাম, 2 আছে, 2 আসে, ডিরেক্টলি 2 আসে। কিন্তু আমাকে তো প্রশ্নে বলেছে 2/3 কিনা, 2/3 হবে কিনা, কিন্তু এখানে তো 2/3 আসছে না। ওকে, আমি যদি এখানে ক্যালকুলেট করি, এটা দিয়ে এটাকে ভাগ করলে ডিরেক্টলি 2 চলে আসে। সো এখানে আসলে বিভব শক্তি হচ্ছে গতিশক্তির 2 গুণ। ঠিক আছে, গতিশক্তির 2 গুণ, তাহলে তো স্যার 2/3 হচ্ছে না। তোমরা কি সবাই একমত? না, ভেরি গুড প্রীতম মন্ডল, 2 গুণ হচ্ছে।
2/3 তো হচ্ছে না। থ্যাংক ইউ। এই যে, তাহলে আমরা সত্যতা যাচাই করতে পারি নাই, তাহলে লিখবো 2/3 হচ্ছে না, 2/3 হবে না। ঠিক আছে, দ্বিগুণ হচ্ছে, বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ, কিন্তু 2/3 হচ্ছে না। এবার এখানে আমি কিছু কথা লিখে দিচ্ছি স্যার, সেটা হচ্ছে 1/3। ঠিক আছে, তারপর হচ্ছে মনে করো 2/3, এরপর হচ্ছে মনে করো 1/4, এরপর হচ্ছে 2/5, এরপর হচ্ছে মনে করো 1/5। এই জিনিসগুলো কি স্যার? এই 1/3 বলতে কি বোঝায়, 2/3 বলতে কি বোঝায়, এগুলো একটু জাস্ট আমাকে একটু এক্সপ্লেন করো তো। প্রথমে বলো 1/3 বলতে কি বোঝায়, এগুলো একটু আমাকে বলো তো। 1/3 বলতে কি বোঝায়? স্টুডেন্ট সংখ্যা আরেকটু বাড়াইতে হবে, কারণ আমরা সবাই মিলে ক্লাস করতে চাই। ক্লাসে সবাই মিলে উপস্থিত থাকলে আমাদের জন্য ভালো হয়। ভেরি গুড নাহিদ হাসান, তুমি ফার্স্ট অফ অল ঠিক বলেছো। মুজাহিদ, তুমিও সবগুলা বলে দিয়েছো। থ্যাংক ইউ মারুফ, সঞ্জিতা থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আর সবাই তো বুঝতে পারে, আমার স্টুডেন্ট সবাই বুঝতে পারে, থ্যাংক ইউ। তাহলে 1/3 বলতে কি বোঝাচ্ছে? একটা হবে উপরে, আর 3/3 হবে কোথায়? নিচে। 2/3 বলতে কি বোঝাচ্ছে স্যার? 2টা হবে উপরে, ওকে, আর এই যে 3/3 হবে কোথায়? নিচে। থ্যাংক ইউ। এখানে 1/4 বলতে কি বোঝাচ্ছে? স্যার একটা হবে উপরে, 4/4 হবে কোথায়? নিচে। এগুলো একটু পর লাগবে তাই। এরপর বলা হচ্ছে 2/5, তাহলে 2টা হবে উপরে, 5/5 5টা হবে কোথায়? নিচে। সেম 1/5, একটা উপরে হবে, 5/5 5টা কোথায় হবে? নিচে হবে। বুঝতে পেরেছ? ওকে, এবার দেখো, এখানে আমরা একটা কোয়েশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে স্যার সেম আমরা পূর্বের মতো এই সেম কোয়েশ্চেনটাই দিচ্ছি। এখানে আমরা একটা বস্তু দিলাম, ওকে, এই বস্তুটার ভর সেম পূর্বের মতো 2 কেজি দিচ্ছি, এবং এটার উচ্চতা দিলাম আমরা সেম আগের মতো 60 মিটার দিলাম, ওকে, এবং এই দালানটির নাম আমরা দিলাম মনে করো এবি। এটা একটা দালান। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে স্যার, ভূ পৃষ্ঠ হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3? এই ম্যাথটা আশা করি সবাই পারবে, আশা করি সবাই পারবে। এটা হচ্ছে কোয়েশ্চেন, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3? এখানে তোমাকে কয়েকটা সেগমেন্ট বুঝতে হবে, তারপর তুমি আনসারটা করতে পারবে। এই কোয়েশ্চেন গুলো কিন্তু 100% এই তোমাদের বার্ষিক পরীক্ষায় যে কোনো একটা প্রশ্ন থাকবে। এখানে কিন্তু গতিশক্তিকে বিভব শক্তির সাথে কম্পেয়ার করা হবে, কিছু কিছু ম্যাথে বিভব শক্তিকে গতিশক্তির সাথে কম্পেয়ার করা হবে, এবং এই যে কন্ডিশনটা দেখতে পাচ্ছ 1/3 জায়গায় 2/3 থাকতে পারে, 1/4 থাকতে পারে, 2/5 থাকতে পারে, এজ ইউ উইশ। আমি ডিরেক্টলি বলছি না এই ম্যাথটা আসবে, তবে এটার মতো সিমিলার একটা ম্যাথ 100% আসবে এই বার্ষিক পরীক্ষায়। এটা তোমরা শিওর ধরে রাখতে পারো। দেখি এটা কে কে করতে পারো। আচ্ছা, আমাদের ক্লাসগুলো করে কি তোমরা উপকৃত হচ্ছ? আচ্ছা, এই কোয়েশ্চনটাকে কেউ পারবে? এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি বারবার বলছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি আগামী বছর সায়েন্স নাও, ফিজিক্স এর মধ্যে চতুর্থ অধ্যায়ের মধ্যে এটা আছে। ওই অধ্যায়ের নাম হচ্ছে ওই অধ্যায়ের নাম শুধুমাত্র কাজ ক্ষমতা ও শক্তি। ইয়েস, কাজ ক্ষমতা ও শক্তি, ওইখানে তোমরা পাবা। ওকে, পারবে না? না পারলে আমি করে দিচ্ছি, নো প্রবলেম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো স্যার, আমরা মনে মনে কল্পনা করলাম যে স্যার
এই ভূপৃষ্ঠ থেকে এই x মিটার উচ্চতায়, এই যে মনে করো স্যার সি বিন্দুতে, ভূপৃষ্ঠ থেকে x মিটার উচ্চতায় সি বিন্দুতে স্যার এই যে গতিশক্তি বা বিভব শক্তির যে মানে কম্পেয়ারটা আছে, যে তুলনাটা আছে, গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে বা বিভব শক্তি গতিশক্তির যে কন্ডিশনটা থাকবে সেটা আমরা বলে দিব। সবসময় কি বলবো স্যার, ভূপৃষ্ঠ থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এতটুকু হবে। ওকে, বুঝতে পেরেছো? আমি আবার বলছি, এখানে যে কন্ডিশনটা থাকবে মনে মনে আমরা সেটা x মিটার উপরে কম্পেয়ার করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার, যদি এটা x হয় তাহলে এই যে এসিটা কত হবে স্যার? এ থেকে বি পর্যন্ত হচ্ছে 60 মিটার, এর মধ্যে বিসিটা হচ্ছে x, তাহলে এ বিটা কত হবে? এই এ বিটা হবে 60 থেকে x বাদ যাওয়ার পর যতটুকু থাকবে। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, এ থেকে বি পর্যন্ত যদি 60 মিটার হয়, বিসিটা যদি x হয়, তাহলে এসিটা কত হবে? 60 মাইনাস x। এখন আসো আমরা এই সি বিন্দুতে আমার বিভব এবং গতি দুটাই বের করব, দুই শক্তিটা বের করব। তবে আমাকে আগে বুঝতে হবে এখানে কার মান কোনটা। যেহেতু এটা পড়ন্ত বস্তুর বেলায়, তাহলে স্যার এই এক্সটা হবে স্যার বিভব শক্তির, আর গতি শক্তির বেলায় কোনটা হবে? এই 60 মাইনাস এক্স। ওকে, এই সবগুলো দেওয়ার প্রয়োজন নেই, আমি বোঝার সুবিধার জন্য তোমাকে দিয়েছি। তো আমরা লিখব, ধরি ভূপৃষ্ঠ হতে x মিটার উচ্চতায় সি বিন্দুতে এই যে গতিশক্তি বিভব শক্তির 1/3, এটা আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এই যে স্যার একেবারে লিখে দিয়েছি। এটাকে একটু সাজিয়ে এখানে নিয়ে আসি, ভালো হবে। গতিশক্তি বিভক্ত শক্তির 1/3 হবে, এটা আমরা মনে মনে ধরে নিলাম। তাহলে সুতরাং এস ইকুয়াল টু কত হবে? অবভিয়াসলি 60 মাইনাস x মিটার। শেষ। এখন আসলে আমরা এই সি বিন্দুতে বিভব এবং গতি দুটাই বের করব। সুতরাং সি বিন্দুতে আমি প্রথমে বিভবটা বের করে ফেলছি। সি বিন্দুতে বিভব শক্তি, যেটাকে আমরা ইপি দিয়ে প্রকাশ করতে পারি। সো ইপি মানে হচ্ছে স্যার এম জি এইচ। এম এর মান তোমরা জানো 2, অথবা এখানে চাইলে এম এর মান না বসিয়েও তুমি ক্যালকুলেটটা করতে পারো, আশা করি হবে। তারপর তুমি চাইলে বসাতে পারো, নো প্রবলেম। সো আমরা একটা কাজ করি, এম এবং জি এর মানটা আপাতত না বসিয়ে ক্যালকুলেট করার চেষ্টা করি। এম জি রেখে দিলাম, শুধু এস, তার মানে ভূমি থেকে কতটুকু উপরে স্যার? এক্স। তাহলে আমি এখন এই এক্সটা লিখলাম। ডান। এবার আসো, সুতরাং সি বিন্দুতে গতিশক্তি হচ্ছে ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার, এবং এটা যেহেতু পড়ন্ত বস্তু, বি স্কোয়ার সূত্র বসিয়ে দাও, ইউ স্কোয়ার প্লাস 2gh। এবং তোমরা জানো আমি এখানে এম এর মান বসাচ্ছি না, ইউ এর মান হচ্ছে 0, জি এর মানও বসাচ্ছি না ইচ্ছে করে। তবে এস এর মান কিন্তু স্যার বসাতে হবে। আমি যদি স্যার এস এর মানটা বসাই, এখানে এস এর মানটা কত? অবভিয়াসলি 60 মাইনাস এক্স ছিল কিনা তোমরা একটু দেখো তো। গতিশক্তির বেলায় এই যে এতটুকু নিচে নেমেছে, এত মিটার, 60 মাইনাস এক্স দিয়ে দিয়েছি। এখন এটাকে যদি আমি ক্যালকুলেট করতে চাই, স্যার এখানে হচ্ছে হাফ, আর এটা হচ্ছে 2mg, তারপর হচ্ছে 60 মাইনাস এক্স। ঠিক আছে, সাথে সাথে এই 2টা ক্যান্সেল হয়ে গিয়ে এটা হবে mg স্যার 60 মাইনাস এক্স। এটা হচ্ছে আমার বিভব শক্তি। এই যে এটা হচ্ছে আমার বিভব শক্তির জুল দিয়ে দিলাম। এরপরে এটা হচ্ছে স্যার আমার গতিশক্তির জুল, সেটাও দিয়ে দিলাম। ওকে, এখন আমরা শর্তের মধ্যে যাব। শর্ত মতে কাকে কার সাথে কম্পেয়ার করেছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে
তুমি একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই যে ববিন্দু রটা কার সাথে? ববিন্দু রটা হচ্ছে বিভব শক্তির সাথে। অর্থাৎ বিভব শক্তি মানে কি? বিভব শক্তি মানে হচ্ছে ইপি, আর গতিশক্তি মানে হচ্ছে ইকে। তার মানে এই ববিন্দু রটা যার সাথে হবে, এই শর্তটা তার সাথে জুড়ে দিবা। বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, এখানে ববিন্দু রটা যার সাথে হবে, এই যে 1/3, যেটার অর্থ আমরা সবাই জানি 1/3 মানে কি স্যার? 1/3। এই 1/3টা ওই ববিন্দু র এর সাথে জুড়ে দিবা। তাহলে আমরা দিচ্ছি শর্ত মতে ইকে ইজ ইকুয়ালস টু ইপি। ইপি এর সাথে এই 1/3টা দিয়ে দিলাম। এখন আসো, ইকে এর মান কত? mg ইন্টু 60 মাইনাস এক্স, আর এটা কত? অনলি mg এক্স ছিল। দেখো mg এক্স, এটা হচ্ছে বিভব। এখন মনে মনে, এগুলো আসলে দেখাবা না, মনে মনে এই এবং জিজি ক্যান্সেল আউট করবা। এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট ক্যান্সেল আউট করবা, বা সাইড নোট দিতে হচ্ছে দিয়ে দিবা যে mg দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে mg দ্বারা ভাগ করে। ওকে, দেখিও আবার এখানে লিখে দিবা না যে স্যার আজকে আমার মন ভালো নেই, এটা এগুলো লিখবা না। তাহলে বাম পাশে হচ্ছে 60 মাইনাস এক্স, আর ডান পাশে হচ্ছে এই 1/3 এবং এক্স একসাথে হিসাব করলে হবে x/3। এরপর তুমি এগুলাকে হিসাব করো, 3 ইন্টু 60 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স। তো এটা হচ্ছে 180 মাইনাস 30x ইকুয়াল টু এক্স। এরপর তুমি এক্স গুলাকে একসাথে পক্ষান্তর করে ফেলো, এক্স প্লাস 30x। দেন তুমি বাকিটা ইজিলি সলভ করতে পারো যে স্যার সরাসরি এটাকে ক্যালকুলেট করলে হচ্ছে 4x। সো 4x ইকুয়াল টু যদি 180 হয়, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে? 180 ডিভাইডেড বাই 4। দ্যাট মিনস 45। তাহলে 45 মিটার উচ্চতায় এই যে বিভব শক্তি, গতিশক্তির 1/3 বা যে সত্যটা আছে সেটা বলে দিবা। দ্যাটস ইট। এখানে কি কোনো না বোঝার কোনো প্রশ্ন আছে? থাকলে তোমরা একটু বলো, স্যার আমরা এই জিনিসটা বুঝিনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসবে না তারা, সিন্ডা আসবে না। ওকে, না আসলে তো আর আমার কিছু করার নাই। একটু হার্ড টাইপের ম্যাথ। স্যার আজকে আমি চলে গেলাম, কালকে হবে। ওকে, অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। পারবে, কাজ, শক্তি ও ক্ষমতা। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই ম্যাথটা বুঝতে পেরেছো? বলেন এবার আপনাদের প্রবলেম। ওকে, এখানে কিন্তু ব্যাড কমেন্ট করবা না, আমি বারবার বলছি। স্যার এটা আসবে না আমাদের এক্সাম, কিন্তু পড়তে ভালো লেগেছে। থ্যাংক ইউ। মাথা ঘুরিয়ে দিয়েছে? কই রে বাবা, মাথা তো ঘুরাই দেয় নাই, একটু দেখো কষ্ট করে। এক্স ইকুয়াল টু 45। থ্যাংক ইউ নাহিদ। 45 মিটার উচ্চতায়। স্যার আজকে ক্লাস কয়টায় শেষ হবে জানি না, যখনই আমার শেষ করতে মন চাইবে তখনই। স্যার স্ক্রিনটা একটু দেখান। ও, স্ক্রিনশট নিবা? থ্যাংক ইউ। তো একটা কাজ করিও না, স্ক্রিনশট গুলো নিয়ে আমাদের গ্রুপের মধ্যে এগুলো একটু শেয়ার করে দিও না, সবাই যাতে একটু উপকৃত হয়। বুঝছো? এগুলা কি বলে দিতে হয়। এই যে এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিন, এটা হচ্ছে সেকেন্ড স্ক্রিন, এন্ড এটা হচ্ছে থার্ড স্ক্রিন। ওকে, দেখো এই যে আমাদের গ্রুপ রয়েছে, এই যে আমাদের গ্রুপ রয়েছে, সরি এটা মেবি পেজ, এটা হচ্ছে পেজ। এই পেজের সাথে যুক্ত থাকবা। বুঝছো? এখানে প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে থাকি, যে কোনো কিছুর আপডেট তোমরা পেয়ে যাবা। আমাদের সুপার সাজেশনের বিষয়টাও এখানে দেওয়া রয়েছে, আমাদের কাছ থেকে সুপার সাজেশন গুলো নিতে পারবা। এখানে স্টুডেন্ট এবং টিচার্সদের জন্য কিন্তু প্রাইস ভিন্ন রয়েছে। এই গ্রুপে যুক্ত হয়ে এখানে পোস্ট করে দিবা, যে সবাই যাতে দেখতে পারে। অনেকে হয়তো জানে না যে ক্লাসগুলা কিভাবে হচ্ছে, সো এগুলা একটু কষ্ট করে ইয়া করে দিবা। ঠিক আছে? আর আমাদের দুইটা প্ল্যাটফর্ম রয়েছে, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের মেইন প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে আরফাত স্যার। এটাও কষ্ট করে এখানে একটু বেল বাটনটা একটু ক্লিং করে দিবা। ওকে, এবার আমরা আরেকটা মেতে যাব, তার আগে একটা গল্প বলি। একজন সন্তান তার বাবার কাছ থেকে জিজ্ঞেস করছে, বাবা জীবনের অর্থ মানে কি? জাস্ট প্রশ্নটা ভালো করে দেখো, জীবনের অর্থটা কি? জীবনের অর্থটা কি?
তখন বাবা বলল, ঠিক আছে, তুমি যখন অর্থটা খুঁজতে চেয়েছো, নো প্রবলেম, জীবনের অর্থ আমি তোমাকে বলছি। সন্তানকে বাবা একটা পাথর দিল এবং পাথরটাকে বলল যে সন্তানকে বলল যে তুমি এই পাথরটা একটা তরকারি দোকানে গিয়ে এই পাথরটা দাও, এবং সে কি বলছে সেটা আমাকে জানা। সন্তান ওই পাথরটা নিয়ে তরকারিওয়ালাকে দিয়ে বলল, ভাই, এটা হলো পাথর, এটার বিনিময়ে আমি কি পাবো? তখন তরকারির দোকানদার খুব ভালো করে পাথরটা দেখে বলল, তুমি তো এই পাথরের বিনিময়ে সর্বোচ্চ আমার কাছ থেকে 1 কেজি আলু বা 2টা শশা পেতে পারো। এখন সন্তান বাবাকে এসে বলল, বাবা, দোকানদার বা তরকারির দোকানদার তো বলল যে স্যার, বলল বাবা, এই পাথরটার বিনিময়ে আমি শুধুমাত্র 2 কেজি আলু বা 2 কেজি শশা বা এতটুকু পেতে পারি। স্যার, বাবা, এটাই কি জীবনের মূল্য? তখন বাবা বলল, ঠিক আছে, সমস্যা নাই, তুমি এখন আরেকটা কাজ করো। তুমি এই পাথরটাকে একটা কাপড়ের মধ্যে বা রুমালের মধ্যে মুড়িয়ে এটা একটু চাল ব্যবসায়ীর ওখানে যাও। তখন ছেলে কি করলো, ওই পাথরটাকে রুমাল দিয়ে পেঁচিয়ে চাউল ব্যবসায়ীর ওখানে গিয়ে বলল, এই পাথরটা নিবেন এবং আমাকে কিছু দেন। তখন চাউল ব্যবসায়ী বলল, তুমি তো এই পাথরের বিনিময়ে সর্বোচ্চ আমার কাছ থেকে 2 বস্তা চাউল পেতে পারো, 2 বস্তা। তখন সন্তান আবার বাবার কাছে আসলো এবং বাবাকে বলল যে, বাবা, চাউল ব্যবসায়ী তো আমাকে এই পাথরের বিনিময়ে 2 বস্তা চাল দিতে চাচ্ছে, তাহলে কি বাবা, এই জীবনের মূল্য কি এই 2 বস্তা চাল? তখন বাবা সন্তানকে আবার বলল, তুমি এবার একটা কাজ করো, ওই আমার রুমে গিয়ে যেই ভালো একটা কাপড় রয়েছে, মসৃণ কাপড়, ওই মসৃণ কাপড়টা নিয়ে এই পাথরটাকে পেঁচিয়ে এখন তুমি একটা বড় একটা দোকান বা এরকম একটা দোকানে তুমি গিয়ে এবার পাথরটাকে দেখাও। তখন সন্তান একটু বুদ্ধি করে চিন্তা করলো, একটা কাজ করি, জুয়েলারিসের দোকানে গিয়ে এই পাথরটাকে দেখাই। তখন ছেলে কি করলো, ওই পাথরটাকে মসৃণ কাপড়ে মুড়িয়ে একটা জুয়েলারির দোকানে গিয়ে বলল, ভাই, এই পাথরটা কি নিবেন? তখন জুয়েলারির যে মালিক, ওনার, উনি কি করলো, এই পাথরটাকে সুন্দরভাবে দেখে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, আরে স্যার, আপনি এটা কোথায় পেলেন? এটা তো অমূল্য, আপনি তো এই পাথরের বিনিময়ে আমার পুরো দোকানটাই আপনি নিয়ে নিতে পারবেন। তখন সন্তান ওই পাথরটা নিয়ে ব্যাগ চলে এসে বাবাকে বলল, বাবা, জুয়েলারিসের যে দোকান রয়েছে, ওই দোকানের যিনি মালিক, উনি তো আমাকে পুরো দোকানটাই এই পাথরের বিনিময়ে দিতে চাচ্ছে, তাহলে কি এই জীবনের মূল্য কি এই পুরো দোকান জুয়েলারিসের? তখন বাবা বলল, দেখো, জীবনের মূল্য অনেক জায়গায় অনেক রকম হতে পারে। যেমন, তুমি যখন তরকারির দোকানে গিয়েছো, তোমাকে সর্বোচ্চ 2 কেজি আলু দিতে চেয়েছিল। যখন তুমি চাল ব্যবসায়ীর কাছে গিয়েছো, তখন তোমাকে 2 কেজি 2 বস্তা চাউল দিতে চেয়েছিল। আর যখন তুমি স্বর্ণের দোকানদার বা জুয়েলারিসের দোকানে গেছো, তখন তোমাকে কিন্তু পুরো দোকানটাই দিতে চেয়েছিল। এখন বিষয়টা হচ্ছে, জীবনের মূল্য আসলে এক এক জায়গায় এক এক রকম। তুমি তোমাকে যেরকম ভাবে উপস্থাপন করো, এটার উপর ডিপেন্ড করবে তোমার জীবনের মূল্য কতটুকু। যেমন এই পাথরটা এক একটা জায়গায় এক এক রকম অর্থ দাঁড় করিয়েছে, অর্থাৎ এই পাথরটার মূল্য এক এক জায়গায় এক এক রকম ছিল। যেমন তরকারির দোকানে ছিল শুধুমাত্র 2 কেজি আলু, দ্যাট মিনস 140 টাকা। আর চাউল ব্যবসায়ীর এখানে ছিল 2 বস্তা চাউল, দ্যাট মিনস 2500 5,000 টাকা। আর যখন তুমি জুয়েলারিস এর দোকানে গেলা, তখন মেবি 10 বা 15 বা 20 লাখ টাকা। তো অর্থটা হচ্ছে এরকম, তুমি তোমাকে কি রকম প্রেজেন্ট করছো। তুমি তোমার কাজের জন্য তোমাকে অবশ্যই সবার সাথে সখ্যতা করতে হবে। তুমি তোমার প্রয়োজনে, তুমি একজন বন্ধু, সে কি রকম, সে খারাপ নাকি ভালো, সেটা তুমি সেটা তুমি আইডেন্টিফাই বা আজ করতে পারবা না। বিষয়টা হচ্ছে, তুমি তোমার প্রয়োজনে সবার সাথে তোমাকে চলতে হবে, এবং সবার সাথে সখ্যতা করার পর কিভাবে তুমি নিজেকে উপস্থাপন করছো, এটাই হচ্ছে জীবনের মূল্য। তুমি যদি এই যে ওই পাথরটাকে যদি 2 কেজি আলুর বিনিময়ে যদি দিয়ে দিতা, তাহলে কিন্তু ওই জীবনের মূল্য 2 কেজি আলুই থাকতো। তুমি যদি ওই পাথরটাকে 2 বস্তা চাউলের বিনিময়ে দিয়ে দিতা, তাহলে কিন্তু জীবনের মূল্য ওই 2 বস্তা চাউলই থাকতো।
এখন তুমি যদি চিন্তা করো যে আমি এতটুকুতেই সন্তুষ্ট, তাহলে তোমার জীবনের মূল্য এতটুকুই। তোমরা যারা এখনো সাকসেস বা সাকসেসের পর্যায়ে রয়েছে, এখনো যারা সাকসেসের পর্যায়ে যাও নাই, অবভিয়াসলি এখনো যাওয়ার কথা না, কিন্তু তোমরা যারা এখনো সাকসেসের রাস্তায় রয়েছে, সো তোমরা এই রাস্তায় অর্ধেক রাস্তা যাওয়ার পর জীবনের মূল্যটাকে বিক্রিয়ে দিবা না। একেবারে সর্বশেষ পর্যায় পর্যন্ত গিয়ে দেখবা তোমার জীবনের মূল্যটা ঠিক কতটুকু দাঁড়ায়। তুমি যদি তরকারির দোকান পর্যন্ত যাও, তখন তোমার জীবনের মূল্য অতটুকুই। তুমি যদি চাউল ব্যবসায়ীর দোকান পর্যন্ত যাও, তখন তোমার জীবনের মূল্য অতটুকুই। আর তুমি যদি জুয়েলারিসের দোকান পর্যন্ত যাও, তাহলে তোমার জীবনের মূল্য ওই জায়গায় দাঁড়াবে। আমি আবারও বলছি, তুমি তোমার প্রয়োজনে তোমার সকলের সাথে সব কথা পাবে, অর্থাৎ সকল ফ্রেন্ডসদের সাথে তোমাকে চলতে হবে। আমি আমার প্রয়োজনে একজন ভালো বন্ধু বা খারাপ বন্ধু সবার সাথে চলবো, কিন্তু বিষয়টা হচ্ছে আমি নিজে ঠিক আছে কিনা, আমি নিজে ঠিক আছে কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি যদি নিজে ঠিক থাকি, তাহলে কিন্তু জগৎ ঠিক, এবং আমি আমার নিজেকে যেভাবে প্রেজেন্টেশন করব, এটা হচ্ছে আমার জীবনের মূল্য। এবার চলো আমরা একটু ম্যাথ করি। আমরা আরেকটা ম্যাথ করব। আমি এখানে টোটাল 3টা পয়েন্ট দিয়ে তোমাদেরকে করাচ্ছি। সবগুলো পয়েন্ট দিয়ে আসলে করানো যাবে না, 3টা বা 4টা পয়েন্ট দিয়ে থাকে, 4টা বা 5টা পয়েন্ট দিয়ে থাকতে পারে, নো প্রবলেম। আমি জাস্ট এখানে 3টা পয়েন্ট দিয়ে করাবো। আমি এখানে যে ইয়াটা দিব সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে স্যার এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আবার মনে করো আমি এখানে আরেকটা বিন্দু দিচ্ছি, এটা হচ্ছে মনে করো স্যার সি বিন্দু। ঠিক আছে, এবার আমি এদের উচ্চতাগুলা পরিমাপ করে দিচ্ছি। এটা মনে করো স্যার 80 মিটার। ওকে, এর মধ্যে আমি এই বিসিটাকে বলে দিলাম, এই বিসিটা হচ্ছে স্যার অলমোস্ট 25 মিটার। ঠিক আছে, আর বস্তুর ভরটা একটু বলে দিই। এখানে একটা বস্তু রয়েছে এবং এই বস্তুর ভরটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মেবি 5 কেজি। অনেক সময় 5 গ্রামও থাকতে পারে, নো প্রবলেম। গ্রাম থাকলে এটাকে কেজিতে কনভার্ট করে ক্যালকুলেশন করে নেবে। এখন আমি বলবো যে আমার যে কোয়েশ্চনটি হচ্ছে এ বি সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। অর্থাৎ দেখাও যে মোট এ বি সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় বা শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। আমি আবার বলছি, এই কোয়েশ্চনটা বিভিন্ন রকম থাকতে পারে। এখানে তোমাকে বলা হবে যে স্যার এ বি সি প্রত্যেকটা বিন্দুতে শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে, বা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে, বা মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। অর্থাৎ তুমি যে জায়গায় তুমি ক্যালকুলেট করো না কেন, যতই তুমি নিচ থেকে উপরে যাবে ততই তোমার বিভব শক্তি বাড়তে থাকবে, আর যত তুমি উপর থেকে নিচে আসবা ততই তোমার গতিশক্তি বাড়তে থাকবে। এখন বিষয়টা হচ্ছে স্যার, তুমি যেখানে বিভব শক্তি আর গতিশক্তি থাকুক না কেন, এটা কোনো বিষয় নয়। যখন তুমি টোটাল কাউন্ট করবা, দেখবা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মোট শক্তির পরিমাণ আনচেঞ্জ। সেজন্যই তো শক্তির নিত্যতা সূত্র বা শক্তির সংরক্ষণশীলতা নীতিটা এরকম। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয় এবং নির্দিষ্ট। শুধুমাত্র শক্তিকে তুমি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করতে পারবা, শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। তাহলে আমরা এই প্রশ্নটা এভাবে বলতে পারি যে স্যার এবিসি প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়, বা এবিসি প্রত্যেকটা বিন্দুতে শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। তাহলে চলো আমরা এটা একটু সলভ করে ফেলি। কিভাবে সলভ করছি একটু দেখো। ফার্স্ট অফ অল আমরা বিসি এর মানটা পেয়েছি, এসি এর মানটা কিন্তু পাইনি। এসি এর মানটা দেখো স্যার 80 থেকে 25 কে মাইনাস করে দাও, আশা করি 55 হচ্ছে, 55 মিটার। ওকে, এবার আসো আমরা প্রথমে এ বিন্দুতে কাউন্ট করি। স্যার এ বিন্দুতে আমরা দুইটাই বের করছি। এই এ বিন্দুতে আমরা প্রথমে ইপি বের করছি। ইপি কোস্ট কত হবে স্যার, এম জি এস। এম এর মান কত 5, জি এর মান 9.8, এবং এস যেহেতু এ বিন্দুটা নিচ থেকে কতটুকু পরে, বিভবের বেলায় নিচ থেকে কতটুকু পরে, টোটাল 80 মিটার দিয়ে দিলাম। দেখি এটা কত জুল বলো। এরপর ইকে হাফ এম ভি স্কোয়ার দিলাম, হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু সূত্র কি, ইউ স্কোয়ার প্লাস 2জি এস। ওকে, এখন দেখো স্যার এটাকে একটু আমি একটু ছোট করছি। ডান। হাফ এম এর মান হচ্ছে 5 কেজি, ইউ এর মান হচ্ছে 0, 2, জি এর মান 9.8। ঠিক আছে, এবং এখানে একটা মুখ্য বিষয় রয়েছে। মুখ্য বিষয়টা হচ্ছে গতিশক্তির বেলায় এ বিন্দুতে এস কত, সে কি নিচে নেমেছে?
সে কি নিচে নেমেছে 1 মিটার 2 মিটার 3 মিটার, সে কি নিচে নেমেছে? নামে নাই। তার মানে তার এস এর মান হচ্ছে 0। সেই হিসেবে আমি এই পুরোটা ক্যালকুলেট করলে 0 জুলই হবে। আচ্ছা, এটা একটু বলো তো ইপি এর আনসারটা কত, একটু কষ্ট করে বলো তো। ইপি এর আনসার হচ্ছে 3920। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে 3920। এখন আমি যদি মোট শক্তি কাউন্ট করি, তাহলে ই অফ এ অর্থাৎ মোট শক্তি, এটা হচ্ছে ইপি যোগ ইকে, দ্যাট মিনস 3920 প্লাস 0। তার মানে আমার মোট শক্তির পরিমাণ হচ্ছে 3920 জুল। বিষয়টা বুঝতে পেরেছো? এবার আমরা সি বিন্দুতে যাচ্ছি। সি বিন্দুতে, সি বিন্দুতে, তারপর আমরা বি বিন্দুতে আসবো। সি বিন্দুতে আমরা ইপি বের করছি। ইপি ইকুয়ালস টু এমজিএস। আমাদের এম এর মান হচ্ছে কত? 5 কেজি। জি এর মান হচ্ছে 9.8। আর এস এর মান, এস এর মান, সি বিন্দুটা মাটি থেকে কতটুকু পরে, ভূপৃষ্ঠ থেকে কতটুকু পরে? 25 মিটার। তাহলে এটা হচ্ছে তার এস এর মান। এবার বলো এটা কতটুকু, কত জুল। এবার আমরা ই কে বের করছি, স্যার হাফ এম বি স্কোয়ার। আবার বি স্কোয়ার আরেকটা সূত্র আছে তোমরা জানো, স্যার ইউ স্কোয়ার প্লাস 2জি এস দিলাম। এখন আসো, এম এর মান হচ্ছে 5, ইউ এর মান হচ্ছে 0, প্লাস 2জি এর মান হচ্ছে 9.8, এন্ড এস এর মান কত দেখো। এই সি বিন্দুটা উপর থেকে কতটুকু নিচে স্যার? 55 মিটার। সো আমি এখানে 55 বসাই দিলাম, এবং এগুলা সবগুলো একসাথে ক্যালকুলেট করো কত জুল বলো, দুটাই বলো। তারপর আমি একসাথে ই অফ সি বের করবো, ইপি প্লাস ইকে, দেখে একসাথে কত জুল আসে। আশা করি ওই 3920 আসার কথা। তারপরে তোমরা একটু বলো। আনিকা সাহা, এনএমএস এ স্কলারশিপ পাইছে। এনএমএস মানে বুঝি নেই। 1225। তারপর 1225, দুইটা কি, দুইটা তো সেম হওয়ার কথা না। একটা হচ্ছে 1225 আর একটা হচ্ছে 10780। দুইটা কি সঠিক রয়েছে? প্রথমটা হচ্ছে 1225, প্রথমটা 1225। এর পরেরটা বলো, তাড়াতাড়ি বলো, এর পরেরটা বলো, কুইক। এর পরেরটা কত? 10780। ঠিক আছে কিনা দেখো তো কষ্ট করে। আমার তো মনে হচ্ছে 10780 ঠিক আছে কিনা দেখো, হয়তো বা কোনো একটা মিস্টেক রয়েছে। ভালো করে দেখো, কষ্ট করে দেখো। 1225। নাহিদ, আবার একটু ক্যালকুলেট করে দেখো তো, কষ্ট করে দেখো তো আবার। প্রথমটা 1225, ওকে। পরেরটা কত দেখো তো? 100780। দেখি, আমি একটু দেখি। দুটো একসাথে যোগ করে দেখো তো, দুটো একসাথে যোগ করে দেখো তো। 5 ইন্টু 9.8 ইন্টু 25, হ্যাঁ 1225। এটা দেখো তো, 2 ইন্টু 9.8 ইন্টু 55। এটার সাথে 5 কে গুণ করলাম, 5 কে গুণ করলাম, সাথে 2 দিয়ে ভাগ করে দিলাম। এটা তো 2695 আসে, এটা তো 2695 আসে। এবার দুইটাকে যোগ করো, 1225 প্লাস 2695, এই দুইটাকে একসাথে ক্যালকুলেট করো তো। 3920। দেখছো? সেম, সেম রেজাল্ট, সেম রেজাল্ট। বুঝতে পেরেছো? দেখো, যতই সি বিন্দুতে গেছে তখন তোমার এই যে দেখো, বিভব শক্তিটা একটু কমে গেছে এবং গতি শক্তিটা কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু মোট শক্তি ইজ আনচেঞ্জড। বুঝছো? এখানে দেখো, এখানে যা ছিল পুরোটাই একদম সর্বোচ্চতাই, যা ছিল পুরোটাই হচ্ছে বিভব শক্তি। এখানে কোনো গতিশক্তি ছিল না, গতিশক্তি ছিল 0। দেখো, আর যত নিচের দিকে নামতেছে বিভব শক্তি কমতেছে আর গতিশক্তি বাড়তেছে। ঠিক আছে, এখন আমরা বি বিন্দুতে যাব। আরেকটা বিন্দু রয়েছে বি বিন্দু। সো এই বি বিন্দুতে একটু কাউন্ট করে দেখো তো। এই বি বিন্দুতে আমরা বিভব এবং গতি দুটাই বের করব। ইপি দেখতেছি এম জি এস, এম এর মান হচ্ছে কত? এম এর মান হচ্ছে 5, আর জি এর মান হচ্ছে 9.8। আর বি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে? বি বিন্দুটা স্যার ভূমি থেকে উপরেই নাই, একদম একেবারে 0। তাহলে সেক্ষেত্রে আমরা 0 বসিয়ে দিলাম, এবং এটা হচ্ছে স্যার 0 জুল। অর্থাৎ একদম সর্বনিম্ন বিন্দুতে বা ভূপৃষ্ঠে বিভব শক্তির মান 0। এবার আসলে আমরা ইকে বের করি, হাফ এম বি স্কোয়ার। এম দিলাম, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2জি এস। এম দিলাম, এম এর মান হচ্ছে 5, ইউ এর মান হচ্ছে 0,
2g এর মান হচ্ছে 9.8। এখন s এর মান কত? এই বি বিন্দুটা উপর থেকে কতটুকু নিচে? ডিরেক্টলি 80 মিটার নিচে। তাহলে আমরা এখন s বসিয়ে দিলাম। তখন এই ফোরাটা ক্যালকুলেট করলে 3920 জুল হবে। তোমরা হিসাব করে দেখো। সো এনার্জি অফ বি ইজ ইকুয়ালস টু ইপি প্লাস ইকে, দ্যাট মিনস 0 প্লাস 3920, সো 3920 জুল টোটাল। দেখো একদম নিচে বিভব শক্তি শূন্য, যা আছে সবটাই গতিশক্তি এবং মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। এভাবে পয়েন্ট যতটাই করা হোক না কেন, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মোট শক্তির পরিমাণ সেম থাকবে প্রত্যেকটা পয়েন্টে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। ক্লিয়ার? সবটা ক্লিয়ার হয়েছে? এই ম্যাথটা বুঝতে পেরেছো? এটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, আমি বারবার বলছি। এখানে আমি 3টা পয়েন্ট দিয়ে তোমাদেরকে দেখিয়েছি, এটা কিন্তু 4টা পয়েন্ট দিয়েও হইতে পারে বা 5টা পয়েন্ট দিয়ে হইতে পারে। সব জায়গায় কিন্তু মোট শক্তির পরিমাণ সেম থাকবে। বিভব এবং গতিটা চেঞ্জ হবে। যতই নিচ থেকে উপরে যাবা ততই তোমার বিভব বাড়বে, আর যতই উপর থেকে নিচে আসবা ততই তোমার গতি বাড়বে। এবং মোট শক্তির পরিমাণ কিন্তু আনচেঞ্জড, এটা কখনোই পরিবর্তন হবে না, এটা কিন্তু 100% ক্লিয়ার। এভাবে এই অঙ্কগুলো একটু দেখবা, কারণ এই অঙ্কগুলো কিন্তু এই বছর ইম্পর্টেন্ট না হলেও আগামী বছর একটা এসএসসি পরীক্ষায় এরকম একটা ম্যাথ কোনো না কোনো বোর্ডে, মিনিমাম 9টা বোর্ডের মধ্যে 5টা বোর্ডে শিওর থাকে, সেগুলো একটু মাথায় রাখবা। থ্যাংক ইউ, ভালো লাগলো তোমাদের, তোমরা অনেকক্ষণ যাবত ক্লাসটা করেছো, তোমাদেরকে ধন্যবাদ। আমি আগামীকালকে তাপ ও তাপমাত্রা নিয়ে ক্লাসটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তাপ ও তাপমাত্রা নিয়ে কিছু ট্রিক্স রয়েছে, সেখানে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, এবং তাপ ও তাপমাত্রা ক্লাসটাও আশা করি তোমাদের ভালো লাগবে। সো আগামীকালকে তোমাদের ফ্রেন্ডস থেকে শুরু করে সবাইকে বলে দিবা যে 7:30 থেকে 8টার মধ্যে তোমরা অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকবা। তাপ ও তাপমাত্রা নিয়ে যাদের প্রবলেম রয়েছে তারা অবশ্যই ক্লাসটা করলে কিছুটা হলেও উপকৃত হবা।